হ্যান্ডস আপ। Beretta M9, 5-inch 50 meters, 15 rounds magazine, barrel length 4.9 inches, unloaded weight 970 grams. শুরুতে আমাকে বলেছিল সে কারণ ছাড়া কাউকে মানে না স্যার, কিন্তু আমি শুনিনি স্যার। এখন আমি এখানে কোনো বিচার নিতে আসিনি, পিস্তল নিতে এসেছি স্যার। তাহলে ইউনিফর্ম পরা একজন পুলিশ পিস্তল হারিয়েছে। স্যার, সোলজার সুরিয়া কোথায়? 5 মিনিট আগে আমি ব্লক বিতে দেখেছি স্যার। এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বলো। স্যার। না না, থামো। স্যার। ব্লক বি সন্ত্রাসীদের স্পেশাল সেল, ওখানে সুরিয়া কি করছে? বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, শানদার। কালকে আবার দিতে পারবেন আমাকে? একটু রাম মিলিয়েও দিতে পারেন, মজা চলে আসবে। সেটা আর সম্ভব নয়, এটা তোর শেষ বিরিয়ানি। তোর খাওয়া শেষ হলেই তোকে গুলি করবো। ভয় দেখানোর চেষ্টা করছে জানাব? কি মনে হচ্ছে আমি আমার সমস্ত গোপন কথা তোকে বলে দেবো, দেশকে ধোকা দেবো? তুই তো আগেই তোর নিজের দেশকে ধোকা দিয়েছিস, কারণ তুই নিজের দেশকে ভালোবাসলে কিভাবে নিজের দেশের ভালো করা যায় সেটা ভাবতিস, ইন্ডিয়ার ক্ষতি করার কথা ভাবতিস না। একটা কথা আমার মাথায় ঢোকে না, তোরা ইন্ডিয়াতে বোমা মারিস ঠিক আছে, কিন্তু নিজেদের দেশেই তোরা কেন মাঝে মাঝে বোম মারিস? তোরা কি পাগল নাকি? বোম মেরে স্কুল উড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকেও মেরে ফেলিস। তোর কিসমতটাই খারাপ যে তুই আতঙ্কবাদী হওয়ার আগে আমার সাথে তোর দেখা হয়নি। যদি আগে আমার দেখা পেতিস, আতঙ্কবাদী হওয়ার কথা মাথাতেও আসতো না। কিন্তু তাও তোর এই খারাপ ভাগ্যের মধ্যে ভালোটা কি জানিস? তোর মতো একটা সন্ত্রাসবাদীও এই পবিত্র দেশে মরবে, তাও আমার মতো সোলজারের হাতে। কে শুট করার আদেশ দিয়েছে? শুট করার আদেশ তোমাকে কে দিয়েছে সোলজার? কেউ দেয়নি স্যার। তাহলে গুলি করেছো কেন? রেগে গিয়েছিলাম। কে? একটা আতঙ্কবাদী যে আমাদের দেশের ক্ষতি করেছে তাকে খাবার দিতে যেতে হয়েছিল, তাই রাগ হয়েছিল। তুমি আসলে ওদের জন্য ভালো করেছো। ওর কাছে সন্ত্রাসীদের তথ্য ছিল, সেটা কি জানতে না? স্যার, কাসাবের কাছে অনেক তথ্য ছিল, তাকে আমরা দিনের পর দিন খাইয়ে কি পেয়েছিলাম? আমরা যখন 1000 পাতার রিপোর্ট তৈরি করে পাকিস্তানকে দিলাম, তারা সহজেই উত্তর দিয়ে দিল যে তারা নাকি কাসাবকে চেনেই না। তাই বলে তাকে খুন করবে? আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে সোলজার, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো না। এই গ্যারিসনে 600 সোলজার রয়েছে, এত পুরস্কার, এত সফলতা, এতগুলো পদক, কিন্তু তোমার এই বর্বরতা শুধু একটা কালো দাগ, তুমি। আমি 7 বছর ধরে তোমাকে দেখছি,
প্রতিদিন শুধু তোমার নামে অভিযোগ আসে, রিপোর্ট বই তোমার অপরাধের লাল হয়ে গেছে, কিন্তু একজন সোলজার হিসেবে তোমার সেলফ কন্ট্রোল নেই। সব সময় গোলমাল পাকাও। তুমি কিচ্ছু না, তুমি একটা অর্বাচীন। আমি নিজেকে কিছুই ভাবি না স্যার, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তোমার ব্যাখ্যা শোনার সময় আমার নেই, তুমি এখানে থাকবে না। আমিও প্রথম দিন থেকে এটাই বলছি স্যার, আমি এখানে থাকার যোগ্য নই, আমাকে ইন্ডিয়ান বর্ডারে পাঠিয়ে দিন। কিন্তু আমার কথা কেউ শুনছেন না। শুনলেন কি বললো? বর্ডার। সুরিয়া, তুমি যদি দেশকে রক্ষা করতে চাও আমি তোমাকে পাঠাবো, কিন্তু যদি আমি তোমাকে পাঠাই তাহলে তুমি হবে যুদ্ধ শুরুর কারণ। আমি অবাক হব না যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যদি তুমি সত্যি বর্ডারে যেতে চাও, ভুলে যাও, সেটা কখনো হবে না। কারণ তুমি অলরেডি নিজের বর্ডার ক্রস করে গেছো সুরিয়া। তুমি আদেশ না মেনে আর্মি কাস্টাডিতে থাকা বন্দীকে হত্যা করেছো। তুমি কন্ট্রোলে নেই সুরিয়া। আর আউট অফ কন্ট্রোল মানে আর্মির থেকে বেরিয়ে যাওয়া। স্যার তুমি আর একজন সৈন্য স্যার, নও। please। তোমাকে ডিসমিস করা হলো। স্যার স্যার প্লিজ শুনুন। কারণ আর্মির স্যার, দরজা আমাকে বন্ধ বলতে হয়ে দিন, আমি গেছে। সব বুঝিয়ে বলবো স্যার, প্লিজ। চুপ! তুমি কি জানো দুঃখটা কোথায় সুরিয়া? তুমি একজন মহান সোলজার হতে পারতে। এবার বেরিয়ে যাও। चलो आगे चलो, रुकना नहीं, चलो फिर से उठो, आगे बढ़ो, चलो करते रहो, चलो चलो 5 ठीक से करो, 7 चलो और तेज जोर से करते रहो, चलो। কর্নেল স্যারের কথায় তোকে মেরেছি, মনের মধ্যে রাগ রাখিস না। আমরা শুধু আদেশ মেনেছি। এত ভালোভাবে ডিউটি করার কোনো দরকার ছিল? যা এই সেরেছে। আরে তোর কি কোনো লজ্জা নেই? গডফাদার, চল, একটুও পাল্টাস নি। আসলে কর্নেল স্যার বেরোতে বললে আর তুই দরজায় লাথি মারলি? উনি তো কর্নেল নাকি? আরে সব আমারই দোষ। হ্যাঁ, 10 বছর আগে তোকে যখন রাস্তায় পেয়েছিলাম, তারপর তোকে নিজের ছেলের মতো বড় করেছি, আর্মিতে পাঠিয়েছি। আর এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। ওটো, চল। কি হলো? চল। কোথায় যাব? কোথায় যাবি তুই এখনো জানিস না? না, তোকে আর্মি থেকে বের করে দিয়েছে। এখন তুই একজন সাধারণ যোদ্ধা, আমার মতো। চল রে। বের করে দিয়েছে? এইভাবে কি করে বের করতে পারে? সব কি ইচ্ছে মতো নাকি? হ্যাঁ, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। যাবি না? না, যাব না, এসব কি আমি যাব না। ছোট বাচ্চাদের না, মতো আমি করা যাব থামা না। তুই। আমি এখান থেকে যাব না। তুই এরকম করতে থাকলে সত্যিই মরে যাবি। মরতে চাই গডফাদার, তবে সেটা এখানে নয়, বর্ডারে গিয়ে মরবো। বর্ডার বর্ডার বর্ডার, কি আছে বর্ডারে? কি চাই জানি না আপনার কাছে এই ইন্ডিয়া মানে কি গডফাদার। আমার জন্য ইন্ডিয়া আমার বাড়ি। যখন আমি বর্ডারে দাঁড়িয়ে গোটা দেশকে একা রক্ষা করব, আর আমার উপর ভরসা করে এই দেশের কোটি কোটি মানুষ, 125 কোটি জনতা নিশ্চিন্তে ঘুমোতে পারবে, শুধু এই একটা মুহূর্তই আমার সারা জীবনে যথেষ্ট, যখন আমি বর্ডারে একলা দাঁড়িয়ে থাকব। কয়েকদিন আগে যখন হনুমন্তের বাবা
কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বর্ডারে থাকাকালীন মারা গিয়েছিল, সবাই কেঁদেছিল, আমিও কেঁদেছিলাম। সবাই কষ্ট পেয়েছিল কারণ সেখানে সে মারা গেছে। কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছিল যে কেন সেই বর্ডারে তখন আমি ছিলাম না। এই মৃত্যু অনেক গর্বের, গডফাদার। আমার সত্যি খুব হিংসে হচ্ছিল। একজন সোলজারের থেকে বেশি আর কি চায়? এটাই তো সমস্যা, তোর স্বপ্নগুলো এত বড় বড়, তারপরেও তুই এত ভুল করিস। তাই নাকি গডফাদার? হ্যাঁ, তাহলে আমি নিজেকে বদলাবো গডফাদার। আগের বারেও তুই এটাই বলেছিলি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এটাই শেষবার। তোমার দিব্যি করছি, তোমার দিব্যি। আমার মাথা থেকে হাত সরাও। হয়তো এটা তোর জন্য শেষবার নয়, কিন্তু আমার জন্য শেষবার। গডফাদার, তোর দিব্যি। সুরিয়া যে ভুল করেছে আমি জানি স্যার, কিন্তু একজন সৈন্য হিসেবে ওর অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। মুখোমুখি লড়ার প্রেশারটা ও নিতে পারে, ও ভালো লিডার হতে পারে। আমি মনে করি না স্যার। ওই গ্যারিসনের সব শুটার। হ্যাঁ জানি, কিন্তু এখনো নিশ্চিত নই স্যার। এমনকি ছেলেটা দেশকে খুব ভালোবাসে, দেশের জন্য মরতেও পারে। সোলজার, ইয়েস স্যার। তুমি কি দেশের সুরক্ষার জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত? আপনি অর্ডার দিলে এক মুহূর্তে প্রাণ দিতে পারি স্যার। ধন্যবাদ সোলজার। আমরা আগেও এ ব্যাপারে কথা বলেছি। ভালো থাকবেন স্যার। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। স্যার, আমরা সব সময় পাকিস্তানকে পাল্টে যাওয়ার সুযোগ দিই স্যার। সুরিয়া তো আমাদেরই লোক। শেষ সুযোগ স্যার, শেষ সুযোগ। ঠিক আছে, ধন্যবাদ স্যার, কিন্তু একটা শর্তে। কর্নেল কি আবার কাজে লাগতে বললো? বাদ দে, 99% তোর সুযোগ নেই। 1% তো আছে। আমার ক্যালমা এবার কোনো কাজে দেয়নি বাবু। কর্নেল একটা সাইন চেয়েছে। সে ঠিক আছে, কার সই? তুই সেটা পারবি না, ভুলে যা। আরে গডফাদার প্লিজ তাড়াতাড়ি বলো, কার সই? কে? সিএম এর? পিএম এর? পিএম এর সই হয়ে যাবে। লাস্টবার যখন স্যালুট করেছিলাম আমার প্রশংসা করেছিল। আমি অবশ্যই পারবো। আমি এখনই বেরিয়ে পড়ছি সই করাতে। সিএম পিএম কেউ না, তিনি একজন সাধারণ লোক। ভারতবর্ষের 1 নম্বর মনোবিজ্ঞানের অধ্যাপক। বিশ্বের সেরা 3 জনের মধ্যে একজন। মনোবিজ্ঞান বিভাগের হেড, ইউপিএফএল এর ডিন, মনোবিজ্ঞান ও বিদেশি ভাষার বিশ্ববিদ্যালয়।
তিনি সেই লোকেরই সুপারিশ চেয়েছেন যে লোক এই দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিবেচিত, কারণ মুখ দেখলে তার ভেতরটা পর্যন্ত পড়ে ফেলেন উনি। তার নাম অধ্যাপক রামকৃষ্ণ নামরাজু। এই হচ্ছে তোর বাবা, যে 10 বছর আগে তোকে এখানে ফেলে গিয়েছিল। শর্তটা খুবই সহজ, তোর প্রোগ্রেস রিপোর্টে তার স্বাক্ষর এনে দিতে হবে। সোজা হিসাবে তোর বাবার সই চাই। তাহলে শুধু আর্মিতে নয়, তোর একেবারে বর্ডারে পোস্টিং। শুধু একটা সিগনেচার, যাতে তোর দুনিয়াটা একেবারে বদলে যাবে। হয়তো এটার চেয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষর আনা সহজ ছিল রে, কিন্তু তোর বাবার স্বাক্ষর আনা কঠিন। ও বলছিল আপনি ওর বাবা হন, এটা কি সত্যি? বাবা সব সময় তোমার রিপোর্ট বইতে স্বাক্ষর করবে। থানার রিপোর্টও করতে হবে ভাবিনি। তুই আমার মাথা কেটে দিয়েছিস। মারপিট করা, লড়াই করা কিশোর বয়সের জন্য ভালো না। সবাই নিজের সমস্যা নিয়ে তোর বাবার কাছে যায়, তুই বাবার সমস্যা হয়ে দাঁড়ালি। বাবা তোকে এর জন্য পড়ালেখা শেখায়। আমি আর পড়াশোনা করতে চাই না, আমি বড় হয়ে গেছি। এবার আমি আমার ইচ্ছে মতো দেশের মানুষদের জন্য কাজ করতে চাই। কেউ আমার জায়গায় থাকলে সেও ঠিক আমার মতোই কাজ করতো। শোনো, সবাই এটা করতে পারে, কিন্তু প্রফেসর রামকৃষ্ণনের ছেলে এমন করতে পারে না। ও, তোমার সমস্যা তোমার ছেলে এইসব করছে বলে? বুঝলে? ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার কোনো ছেলে নেই। তোমার আজ থেকে কোনো ছেলে নেই। আমি চলে যাচ্ছি এই সব কিছুকে ছেড়ে। আমি জীবনেও আর তোমার মুখ দেখতে চাই না। প্রফেসর রামকৃষ্ণনের সাথে দেখা করব। আপনি সোলজার সুরিয়া? ইয়েস। আমি মেজর কিশোর। কেন, দেখে মনে হচ্ছে না? ব্যাড জোক। এসো। থ্যাংক ইউ। এসো, বসো। হ্যালো। হ্যালো। তোমাকে কি বলে ডাকবো? সুরিয়া। কেমন আছো তুমি? সবাই আমাকে ডাকে স্যার। 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 বেশ।
কাজের কথায় আসি। তোমার সম্পর্কে বলো, মানে কে তুমি? আমি একজন সোলজার। তুমি কে আমি সেইটা জিজ্ঞাসা করেছি, কি করো সেটা জিজ্ঞাসা করিনি। এবার বলো তুমি আসলে কে? আমি একজন সোলজার। অন্যদের জন্য হু আর ইউ, হোয়াট আর ইউ আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে একটাই উত্তর, সুরিয়া একজন সোলজার। তুমি মনে করো সুরিয়া একজন সোলজার, কিন্তু বেশিরভাগ মানুষ জানে সুরিয়া একজন রাগী লোক। এটাই মানুষ সুরিয়া সম্পর্কে ভাবে। এবার বলো তুমি কে? স্যার, আমার শুধু এখানে আপনার সই চাই। আপনি আমার কাছে উত্তর চাইলে আমাকে প্রশ্নটাকে আগে বুঝতে হবে। এই হু আর ইউ, হোয়াট আর ইউ এইসব প্রশ্নের জায়গায় অন্য কিছু প্রশ্ন করুন, আমি চেষ্টা করব সব উত্তর দেওয়ার। ঠিক আছে মিস্টার সুরিয়া, আজ সময় শেষ। স্যার, কাল দেখা হবে ঠিক দুপুর 11টায়। স্যার আজকেই কথা বলে নিলে সব কাজটা হয়ে যেত। শোনো, এই সময়টা পরিবারের, আর এটা নিয়ে আমি কোনো আপোষ করি না। দুপুর 11টা। উনি বললেন আমি নাকি একটা কেস। আমি কি পুলিশ স্টেশনে পড়ে থাকা কোনো ময়লা ফাইল নাকি? কি হয়েছে না হয়েছে এসব জিজ্ঞেস করে আজকে সাইন করে দিলেই হতো, আজকে রাতেই ফিরে যেতে পারতাম। মানে তার সিগনেচার নিতে হবে, কাল সকালে দেখা করতে হবে, ও একদিনে এসে একদিনের মধ্যে ফেরত চলে যাবেন? এটা কি কথা? হ্যাঁ, তা নয় তো কি। 1 বছর অপেক্ষা করেছি আমি, এবং এখনো করছি একটা সিগনেচারের জন্য। তার মানে আপনি পিএ নন? পিও, পাসপোর্ট অফিসার। অনেক মানুষের আমাদের সিগনেচারের প্রয়োজন হয়, তাই আমি এখনো রয়েছি এখানে। তার ক্ষমা পাওয়া বড়ই কঠিন ভাই। আমি প্রত্যেকটা দিন তার সামনেই দাঁড়িয়ে থাকি। দেখুন, কিচ্ছু ভালো লাগছে না কিশোর। বিরিয়ানি কোথায় পাবো? বিরিয়ানি ওই ট্রাভেল ব্লু মিররটা দেখতে পাচ্ছেন? আগে ওই বাড়ি যাওয়া যাক, ওখানে বসে ভালোভাবে ভাবা যাবে যে বিরিয়ানি কোথায় পাবো। কোথায় পালাবো? কি দেখছিস? সর সামনে থেকে, আবে সর। এই ভগবান, বাঁচলাম আমি। হ্যাঁ, একটুর জন্য মিস করে গেল। এই ওকে জানেন? চেল্লার ছেলে। চাল্লা? কে এসে? আমাকে খাবার দেবেন না? বিট্টু, এখানে কেন এসছো? জমির ব্যাপার নিয়ে? জমি আমার, কিন্তু ব্যবসাও আমার পিসি, সেইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যা বলেছিলেন তাতে। চাল্লাটা কে বে? মানুষ তাকে ভয় পায়, এটা তার ক্ষমতার কারণ। আমরা তাকে ভয় পাই না, বুঝতে পারছিস? চল। আপনি আমার লোক হাসিয়েছেন পিসি। আমার ক্ষমতা নিজের, আর লোকগুলো তাই ভাবে। তাই আমি একাই এখানে এসেছি। আমার বাবা সবসময় বলতো, বেশি সাহস ভালো না, কারণ জীবন সংক্ষিপ্ত।
খাবার খুব ভালো ছিল মা। খাবার খেয়ে যদি না ঘুমোই বাড়ি যেতে পারবো না। ওগো, তুমি শান্ত হও গো। ঠিক আছে, এটা রেকর্ডিং এর জন্য। এবার তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? আমরা 10 বছর আগে আলাদা হয়ে গেছি স্যার। কেন? আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, বাড়ি ছেড়ে চলে গেছিলাম। কোনো বন্ধু আছে? বন্ধু আরে ও আমার বন্ধু হয়। বন্ধু হোক আর যাই হোক, আমি রেগে গেলে সবকিছু সমান। এই অনেক গেলেছিস, চল ক্লাস দে। এই ওঠ, বেরো সব। হ্যাঁ, সালা ভুল ক্লাস। গার্লফ্রেন্ড? স্যার জ্যোতিকে? ইনফ্যাচুয়েশন কে? এমনি, মানে এমনি ওই ভালো লাগা। স্বপ্না? সে ক্যাম্পের একজন ক্রাশের মতো ছিল। আর তাহলে বর্ষা? ওই একমাত্র মেয়ে যাকে মন থেকে ভালোবেসেছি। আসলে এটা খুব সুন্দর একটা লাভ স্টোরি স্যার। আমি এটা সম্পর্কে জানতে চাই। আপনার সামনে আমার লাভ স্টোরি বলা ঠিক হবে না স্যার। লজ্জা না পেয়ে তোমাদের রোম্যান্সের গল্প বলো। প্রেমে ভুল হয়েই থাকে। ঠিক বলেছেন স্যার। আমার লাভ স্টোরি শুরু হয়েছিল একটা ভায়োলেন্স দিয়ে। ব্রাদার, ভগবান আমাদের যে হাত দুটো দিয়েছে অন্য মানুষদেরকে সাহায্য করার জন্য আর দেশের পতাকাকে স্যালুট করার জন্য, মেয়েদেরকে বিরক্ত করার জন্য নয়। সরি বল। সরি বোন। কাকু, ও সুরিয়া। হ্যালো। ফ্রেন্ড নাকি মা? বয়ফ্রেন্ড কাকু। আমরা বিয়ে করতে চাই। তাহলে ওকে এখনো কিছু খেতে দাওনি কেন তোমরা? এক মুহূর্ত আমরা আলাদা হতে পারি না। যদি কিছু না বানিয়ে আনতে পারো তাহলে তাড়াতাড়ি করে কফি বানিয়ে নিয়ে আসো, বুঝলে? যাও কফি আনার পর তুমি আবার জড়িয়ে থাকো, ওকে? যাও। এইদিকে আসো বাবা। আমার ভাই যে এখানে 1 মাসের ছুটিতে এসছে। এর মধ্যে প্রেম করা শুরু? আরে না না স্যার, আমরা প্রেম করছি 10 দিন হলো। নতুন গিটার নাকি? একদম ঠিক ধরেছেন, আপনি দেখছি খুব বুদ্ধিমান। আরে রাখো তোমার জ্ঞান বাবা, আর তোমার স্পিডটা কমাও, নিজের বর্ডারে অতিক্রম করো না। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ড মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস,
তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। বর্ডার, আপনি জানেন না আঙ্কেল, গত 7 মাস ধরে বর্ডারে পা রাখার জন্য আমি স্বপ্ন দেখে চলেছি আঙ্কেল। বাবু, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি বর্ডারে যাওয়ার জন্য সব সময় শুধু স্বপ্ন দেখে যাই। বর্ডারে যাওয়া আমার একমাত্র গোল। এইটা আবার কি রকমের লক্ষণ? কি বললেন? বর্ডারে যাওয়া খারাপ লক্ষ্য? কিছুই না। আপনি জানেন বর্ডারে যাওয়া মানে কি? জানি না। শরীরের রক্ত গরম হয়ে যায়। আপনি কখনো গেছেন বর্ডারে? না। আসলে এই বয়সে বর্ডারে যাওয়া এমনিও মুশকিল। এমনকি আপনি গেলেও দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটা খুব খুব ডেঞ্জারাস। কখনো চেষ্টা করবেন না। হে ভগবান, কি রে, এখনো কফি হয়নি? তাড়াতাড়ি আয়। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এসব ভাঙাভাঙি করছো কেন? ওর মাথা ভাঙতে পারছি না। কেন ওকে মারবে তুমি? 6 মাস আগে পুরো বাজারের সামনে ও আমার মাথায় মারে। ওরে বাবা, ফালতু লোক যত সব। ও কি আসলে তোমাকে? হ্যাঁ। তাহলে সুরিয়া বাবাকে চিনতে পারলো না কেন? মানুষ যাকে মারে তার কখনো মনে থাকে না, যে মার খায় তার সবসময় মনে থাকে। এবং আমি এটা সারা জীবনে কোনোদিনও ভুলবো না। ভায়োলেন্স দিয়ে শুরু হওয়া এই লাভ স্টোরিতে অনেক রোমান্টিক সিনও ছিল। সকালে ডুয়েট গাইতাম, দুপুরে ডুয়েট গাইতাম, সন্ধেবেলাতেও, আর রাতের বেলায় তো বাদ দিন। ঠিক আছে, বাদ দাও। গানের প্রতি আমার কোনো আগ্রহ নেই। স্যার, সম্পর্ক ভাঙলে কেন? একটা গাধার কালো নজর পড়েছিল আমাদের ওপর। ওকে সুরিয়া। ঠিক আছে স্যার, জয় হিন্দ। ওকে স্যার। ও আবার এখানে কেন? সোলজারের সাথে ওর আবার সম্পর্ক কিসের? ও তো সোলজার, আমাদের সঙ্গে কাজ করে। মামুনি, 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 এখন থেকে তোমার জীবনে আর কোন রকমের গান থাকবে না, বুঝতে পারলে? কেন কাকু? তুমি কি জানো না সে একজন সোলজার? সুরিয়া কোনো মিউজিক আর্টিস্ট নয়। কি? আমি একজন সোলজার। আর্মি আমার লাইফ। মিউজিক তো জাস্ট টাইম পাস। নেক্সট উইকেই আমি ডিউটিতে ফিরছি। কিন্তু কেন? বর্ষা, বর্ষা, স্যার স্মোক করতে পারি? না, তুমি পারবে না। জানি না কেন বর্ষা এভাবে চলে গেছিল। আমার ফোন ধরা বন্ধ করলো, মেসেজের রিপ্লাইও দিচ্ছিল না। আমি পাগল হয়ে গিয়েছিলাম। 4 দিন পর হঠাৎ একদিন আমার দরজার সামনে বর্ষাকে দেখতে পাই। সুরিয়া, কিচ্ছু বলবে না। বর্ষা, আমি তোমাকে সুরিয়া। বলেছি আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সরি সুরিয়া, আই এম সরি। না। প্লিজ আমার কথা শোনো, প্লিজ। চলে যাও। প্লিজ, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমি তোমাকে চলে যেতে বলেছি বর্ষা। প্লিজ আমার কথা শোনো। তুমি অনেক ভালো সুরিয়া। তোমার সাথে ঝগড়া করে থাকতে পারি না। আমি তোমায় ভালোবাসি। তোমার কাজ নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। ভেবেছিলাম এত বড় জীবনে একটাই স্বপ্ন, কিন্তু তুমি বললে যে মিউজিক শুধুই তোমার হবি। আমি জানতাম না যে তুমি একজন সোলজার। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, তাই আমি চুপচাপ ছিলাম। এখন কেন এসেছো? আমি তোমায় ছাড়া বাঁচবো না। কোনো কিছুর বিনিময়ে আমি তোমায় হারাতে চাই না। বর্ষা, I really missed you. আই মিসড ইউ টু। I really missed you, বর্ষা। আমিও তোমাকে মিস করেছি। আমাকে আর কখনো একা ছেড়ে যেও না। এমনটা আর হবে না। আর যাবে না তো? না। 4 দিন ধরে আমি এই ঘর থেকে বেরোই, পুরো পাগল হয়ে গিয়েছিলাম। চলো বাইরে যাই, আমি রেডি হয়ে আসছি। তোমার জন্য একটা ভালো গান বানিয়েছি। হ্যাঁ সুরিয়া, হ্যাঁ, তুমি কি বাবার সাথে কথা বলবে না? কি নিয়ে কথা? মানে আমাদের নিয়ে।
ওকে, আমি তাহলে স্নান করে রেডি হয়ে আসি, তারপরে এসে। সুরিয়া, আসলে এটা এটা আমাদের এখনই বলা উচিত। এক্ষুনি? হ্যাঁ, এই ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ভালোভাবে? ভালোভাবে মানে কি? সুরিয়া, একটু বোঝার চেষ্টা করো। যাই হোক না কেন, তুমি একজন সোলজার, আর এটা মেনে নিতে আমার একটু সময় লাগবে। জানিও না বাবা মেনে নেবে কিনা। এই থামো থামো, তোমরা সবাই আমাদের মতো সোলজারকে কি জঙ্গি বলে ভাবো? সুরিয়া প্লিজ রাগ করো এই, না। একদম চুপ। আমি সোলজার বলে কনভিন্স করবো, সবাইকে কনভিন্স করে বেড়াবো। রাগ করো না সুরিয়া প্লিজ। কে রাগ করছে? আমি কোনো রাগের মাথায় বলছি না, শান্তভাবে বলছি। লুক অ্যাট মি। তোমার বাবার সাথে কথা বলবো, তার যদি আমাকে পছন্দ না হয় তাহলে কি হবে? আগে এইটা বলো। সরো, সরে যাও। আমি ওনার সাথে কথা বলবো। হ্যাঁ বললে ঠিক আছে, না বললে কি হবে? যদি না বলে তো তুমি কি করবো? এমনটা কেন ভাবছো? এই দেখো, ড্রামা করো না, আগে উত্তর দাও। সুরিয়া ছাড়ো আমায়, প্লিজ ছাড়ো। আগে আমার উত্তর দাও। আমি তোমাকে বলেছি আমার কথার উত্তর দিতে। ছাড়ো আমায়। যদি তিনি রাজি না হন তাহলে কি হবে বর্ষা? রাজি না হলে কি করবো? সুরিয়া ছাড়ো আমায়, আমায় ভুলে যাও। তোমায় ভুলে যাব? তোমার বিয়ে করার জন্য বাবার পারমিশন চাই, আর রোজ রাতে আমার বেডরুমে আসার জন্য সুরিয়া চুপ তখন করো পারমিশনের দরকার হয় না, না? প্লিজ, বাজে কথা বলো না সুরিয়া। এই, রাগ হলে মানুষ এভাবেই কথা বলে, বারে নাচতে চায় না। মামুনি কি হয়েছে? এই, আপনাকে কি আসতে বলেছে? সুরিয়া, গেট আউট। উনি আমার কাকু। আমার তাতে কিছু যায় আসে না, এটা পার্সোনাল ম্যাটার। এই, বুঝতে পারলেন না? আপনাকে এখানে দরকার নেই। তোমার কি কোনো জ্ঞানবোধ বলে কিছু নেই? সুরিয়া, তুমি আমার কাকুকে মারলে? এই কমেডিয়ানকে 6 মাস আগেও মেরেছিলাম, আরেকবার মারলে ক্ষতি কিসের? ও, সেটা তোমার এখনো মনে আছে? আপনার এই বদনটা কি ভোলার মতন? আমি এসেছিলাম আমার পরিচয় দিতে, আর জিজ্ঞেস করলে নতুন গিটার বাবা। মাথা মোটা তো মাথা মোটাই থাকবে। আমার কাকুকে আমি বাবার মতো মনে করি, আর তাকে তুমি মারলে? কখনো ক্ষমা করব না যতক্ষণ না তুমি হাঁটুর ওপর বসে কাকুর কাছে ক্ষমা চাও। কাকু তোমায় ক্ষমা করলে তবেই আমি ক্ষমা করব। ইনি নিজেই একজন কমেডিয়ান, এনার আবার দাদা আছে, তাহলে এনার বড় ভাই তোমার বাবা একজন কমেডিয়ানই তো হবে। এনার মতো লোকের কাছে আমি মাথা নত করবো? হতেই পারে না, অসহ্যকর। এই, ব্রেকআপ। এই কারণে আমরা আলাদা হয়েছিলাম। স্যার, সমস্ত ঝগড়াই মেয়েদের জন্যই শুরু হয়, কিন্তু ঝামেলা শেষটা এমন ভাবে করবে যেন সব আমাদেরই দোষ। বাহ, এটাও একটা ট্যালেন্ট স্যার। সুরিয়া, আজকের জন্য যথেষ্ট। কাল আবার কথা হবে 11টায়। ঠিক 10:30। আহা, জ্যাকেটটা খুব সুন্দর। যে মেয়েটা এই জ্যাকেটটা দিয়েছিল সে আরো বেশি সুন্দরী ছিল। ওই মেয়েটাকে দেখো, দেখে মনে হচ্ছে একদম আমার এক্স এর মতোই দেখতে। যদি তুমি তাকে মিস করো, সবাইকে তার মতোই দেখাবে। তাকেও কি তোমার এক্স এর মতো দেখতে? একটা কথা ভাবিনি তো, শুধু ওই মেয়েটাকেই আমার এক্স এর মতো লাগছে কেন? এই কিশোর, হ্যাঁ, এই কিশোর, আরে এদিকে আয়। সুরিয়া, আরে কিশোর, আমি এখানে। সুরিয়া, এই সোলজার। ও হাই। এই, ওই আমার ফ্রেন্ড। এই নাও স্যান্ডউইচ। এই স্যান্ডউইচে চিজ নেই, চিন্তা করো না। আমি এটা আশা করিনি। কি? আমাকে দেখে তুমি আবার আমার সাথে কথা বলবে, আমাকে লাঞ্চে ডাকবে। তুমি সত্যিই ভালো। কুল, ঠিক আছে। আসলে আমিও তোমাকে দেখতে পেয়েছিলাম। তাই নাকি? সত্যি?
তুমি আমাকে দেখার 2 মিনিট আগে। এত তাড়াহুড়ো কিসের? তাহলে আমায় ডাকলে না কেন? ডাকতে তো চাইছিলাম, কিন্তু সেলফ রেসপেক্টের জন্য আটকে গেলাম। আসলে সেদিন আমাদের মধ্যে এত ঝামেলার পর আমি দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সাথে কথা বলি কিভাবে? লোকেরা ভাববে যে আমার কোনো ক্যারেক্টারই নেই, কোনো স্ট্যান্ডার্ডও নেই। আবার প্যাচাল শুরু। মানে সেদিনকে আমাদের মধ্যে অত ঝামেলার পর আবার তোমার সাথে বসে কথা বলা ঠিক নয় না? বর্ষা, কথা বলো না। কি ভাবো আমার কোনো আত্মসম্মান নেই? ও গড, বর্ষা, আমি সেটা বলতে চাইনি। তুমি কি আমাকে একজন চিপ মেয়ে ভাবো? তোমাকে দেখার পর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমি আমার লজ্জাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি কি জানো? কারণ আমি চাই, আমি কেয়ার করি, কি? আমার ক্যারেক্টার আছে। আর যাই হোক, আমি তুমি নই। সেদিন ব্রেকআপের কথা বলেছিলে, এবার আমায় বলতে দাও। আর নিতে পারছি না। ব্রেকআপ। আমাদের তো আগেই ব্রেকআপ হয়েছে, আবার কিসের ব্রেকআপ? বর্ষা, দেখো, আমি তোমার দেওয়া জ্যাকেটটা এখনো পরি। বর্ষা, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না। বর্ষা, দাঁড়াও। বর্ষা, বর্ষা। মানুষের জীবনে সাধারণত পরিবার, কাজ, বন্ধু, ভালোবাসা এইসব থেকেই থাকে, কিন্তু তোমার এসবের মধ্যে কিছুই নেই। আমার মতে তোমার সিরিয়াস সমস্যা আছে। তুমি কি জানো কি সমস্যা? হ্যাঁ, আমি জানি স্যার। তুমি কি সেটা মেনে নিয়েছো? না, আমি জানি আমার রাগটা বেশি, কিন্তু সেটা ভুল আমি মনে করি না। আবেগ, তোমার আবেগ অনেক বেশি, সুরিয়া। যদি কারো আবেগ এত বেশি থাকে আর সে যদি এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, সে যা করে সঠিক মনে করে, নিজের স্বার্থ আর আবেগকে মনে রেখে। তোমার মতো একজন সব সময় একাই থাকে। ভুল তোমাকে আটকানো। তুমি যদি এরকমই থাকো, কিছুই অর্জন করতে পারবে না। আসলে চিরকাল একাই থেকে যাবে। কিছু হয়েছে কি? হাসছো কেন? কিছু না স্যার। দেখো সুরিয়া, আমার কথা ভালো না লাগলে চলে যাও, না বুঝলে জিজ্ঞাসা করো, কিন্তু হেসো না। ঠিক আছে স্যার, আপনি বলুন। না, বলো, হাসছিলে কেন? আমার মনে পড়ছিল যে ঠিক একই কথাগুলো আমাকে আগেও কেউ বলেছিল। তোমার মনে আছে? আমি জানতাম আপনি প্রশ্ন করতে করতে শেষে আমার ব্যক্তিগত জীবনের প্রশ্নে আসবেন। কি ব্যক্তিগত ব্যাপার? ব্যক্তিগত নয়, আমার পরিবারের সাথে সম্পর্ক। জানেন না, এটা সবচেয়ে আজব ব্যাপার যে আপনি আমার পরিবারের সম্বন্ধে জানতে চাইছেন। কি স্যার, আপনি জানেন না আপনার সাথে আমার কি সম্পর্ক? এটা আমার কাজ। স্যার প্লিজ। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার সিগনেচার আমার লাভ স্টোরির কি সম্পর্ক, যেখানে আমার ফাইল পড়ে আমার সম্বন্ধে সবকিছু জানতে পারবেন? আর এটা কাজের পদ্ধতি সুরিয়া। এটা পদ্ধতি নয় স্যার, এটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আপনি চান আমি নিজের মুখে আমার ব্যর্থতার গল্প বলি আর আপনি সেটা শুনে আনন্দ পান। ইউ লাইক ইট, কারণ আপনি আপনার জীবনে অন্যদেরকে রিজেক্ট করেছেন, আর আপনাকে রিজেক্ট করা একমাত্র মানুষ এই আমি, আর এটা সহ্য করতে পারেন না। এটা আমার দুর্ভাগ্য যে আর্মি থেকে আপনার সিগনেচার আমাকে আনতে বললো, আর আপনি আমার এই অবস্থার অ্যাডভান্টেজ নিয়ে আপনার ফুল স্যাটিসফ্যাকশন মিটিয়ে নিচ্ছেন। তোমার কি এখনো মনে হয় না এটা আসলে তোমার রাগ? ইগো। একটু আগে আপনি কি বললেন জানো? আমি ইগোর ফার্স্ট স্টেজে আছি, কিন্তু আপনি নিজে ইগোর লাস্ট স্টেজে আছেন, সেটা আপনি জানেন? এত বছর পরে আমাদের দেখা হলো। কোনো বাবা তার ছেলেকে অনেকদিন পর দেখলে সবার আগে হাউ আর ইউ জিজ্ঞেস করে, হু আর ইউ করে না স্যার। সবাই জানে আপনি একজন দারুণ মনোবিজ্ঞানী, ওয়াও, দ্য গ্রেট সাইকোলজিস্ট, কিন্তু আমার তো এরকম মনে হয় না। আমার তো মনে হয় আপনি একজন জাস্ট সাধারণ বাবা। স্যার, ইউ আর নাথিং বাট আ ভেরি ভেরি ভেরি
অর্ডিনারি ড্যাডি। আর তুমি কে? একজন বাবার মতো প্রশ্ন করছি, আসলে তুমি কে? সোরিয়া, তুমি কি জানো, তুমি যখন আমায় ছেড়ে চলে যাও সেই সময় তোমার সব স্মৃতিও আমি ভুলে যাই। জানো কেন? কারণ আমি কখনোই তোমায় চাইনি। বিয়ের কিছু নিয়ম আছে, কিন্তু সন্তান ছিল অপ্রয়োজনীয়। সেটাই হয়েছিল। আমার থেকে ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে জাস্ট তুমি জন্ম নিলে। তুমি যদি রামকৃষ্ণনের ছেলে হতে, তোমার ব্যবহারও রামকৃষ্ণনের মতো হতো। এবার তুমি বুঝলে তুমি একটি অপ্রয়োজনীয় সন্তান। বুঝছো আমি কি বলছি? তুমি এই সুন্দর পৃথিবীতে এসেছো মূল্যহীন হয়ে। তাহলে জন্ম দিতে কে বলেছিল? হ্যাঁ, কে বলেছিল আমাকে জন্ম দিতে? আমি বলেছিলাম তোমাকে? তোমাকে কি আমি বলেছিলাম বাচ্চা না চাইলে মেডিকেল থেকে প্রোটেকশন কিনে নিতে? সেটা করোনি কেন? জীবনে এত পড়েছো আর খবরের কাগজে কখনো কন্ডোমের অ্যাড পড়োনি? নিকুচি করেছে সাইকোলজিস্টে। সোরিয়া, এখানে স্মোক করা যায় না। I can and I will. I will smoke here. অন্যদেরকে উপদেশ দেওয়ার বদলে আগে নিজেকে ঠিক করো, নিজে গিয়ে ডাক্তার দেখাও। শালা ফাটের সাইকোলজি। কি বললেন তখন? কি বলেছিলেন যেন আপনি? আমি নাকি আপনার স্মৃতিতে নেই? আপনি ভুল বলছেন স্যার। আপনার গোটা জীবনের আমি একটা অংশ। আপনার মনে হচ্ছে আমি আপনার ছেলে, সেটা সবাইকে বলে দেবো। সারা জীবন ধরে কামানো আপনার রেপুটেশন হারানোর এই ভয়টা না, তার একটা অংশ আমি। আপনার স্টুডেন্টরা যখন জানতে পারবে আমি আপনার ছেলে, আর তখন আপনার যে অপমানটা হবে না, সেই অপমানের অংশ আমি। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার অংশ আমি। আমার মা আমাকে 9 মাস গর্ভে রেখেছিল, আর আপনি আপনার মাথায় আমাকে বয়ে বেড়াচ্ছেন আপনার সারাটা জীবন ধরে। এই বোঝার দায়িত্ব আপনার। তুমি ঠিক, আমি তোমার জন্য চিন্তিত, এবং এটাই সময় সেটা ছুঁড়ে ফেলে দেওয়া। আমি অডিটোরিয়ামে সব ছাত্রদের চাই এখনই। এটা প্রচন্ড জরুরি। গুড ইভিনিং প্রিয় ছাত্ররা। সুরিয়া, তোমাদেরকে জানিয়ে রাখি, সুরিয়া আমার সাইন নিতে এসেছে সোলজার হয়ে ফেরার জন্য। তোমরা যেটা জানো না সেটা হলো, সুরিয়া আমার ছেলে। ও আমার সন্তান, এটা স্বীকার করতে আমি লজ্জায় থাকি। খুশি হয়েছ? তুমি যা চাইতে আমি তাই বললাম। এখন কি সব ঠিক আছে? কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমার চেয়ে ভালো। তুমি আমাকে সংশোধন করতে চাইছিলে, আমি নিজেই করে ফেললাম। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠে তুমি ভাবো তুমি কিভাবে ব্যর্থ হয়েছ, কিন্তু কখনো কি চেষ্টা করেছো সেগুলো সংশোধন করার? ভয় পাও? তুমি এখানে আমার সিগনেচার নিতে এসেছো। আমাকে শেখানো তোমার কাজ নয়। এত সাহস কি করে পেলে? বেরিয়ে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, কোথায় যাব? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না। কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না।
তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। আপনি মিটিং ডেকে সবার সামনে আমাকে আপনার ছেলে বলে অ্যানাউন্স করলেন। স্যার দেখুন, আপনার মধ্যে যেমন ফিলিংস নেই, আমার মধ্যে কোনো ফিলিংস নেই। মনে হয় আমি আপনাকে যা বললাম আপনি তা বুঝতে পারেননি। আমার কোনো অ্যানাউন্সমেন্ট চাই না, আমার শুধু আপনার কাছ থেকে একটা সই চাই। স্যার আমার ভাগ্যটাই এত খারাপ যে আপনার কাছ থেকে সই নেওয়ার পরেই আমি একমাত্র বর্ডারে যেতে পারি। আমার কাছে সেকেন্ড কোনো অপশন নেই স্যার। স্যার আমাকে বর্ডারে যাওয়ার থেকে যে হাত আটকাবে সেই হাত আমি ভেঙে দেবো, সেটা বাবার হাত হলেও কোনো অসুবিধা নেই। ওকে, তো আপনি সই করে দিন আর আমি চলে যাব। কেন আমি স্বাক্ষর করব? আপনার সই না করার কারণটা কি? রোজ আমাকে ডাকেন, আমার থেকে কিছু ফালতু গল্প শোনেন, রোজ মিটিং করেন না, তারপরে জীবন ভালোবাসা সম্পর্কে আপনি উপদেশ দেন। আপনি কি আমার জীবন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাবেন নাকি? কোনো কাজের মতো কাজ বলুন যা করলে সই করে দেবেন। উনি কোনো ভালো কাজ করতে বললে সেটা করে আমি সইটা নিতাম। 21 দিন। কিসের 21 দিন সময় দিলাম। মনোবিজ্ঞানের একটি পদ্ধতি আছে, কেউ যদি টানা 21 দিন প্রশিক্ষণ নেশা পাবে, তাদের রাগ আর খারাপ দিকগুলো ভুলে গিয়ে সব করবে। হ্যাঁ, কাল থেকে চেষ্টা করো তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। আর আমি 21 দিন ধরে তোমার আবেগকে নিয়ন্ত্রিত করো। প্রমাণ করে দাও যে সুরিয়া একজন স্বার্থপর নয়, একজন সোলজার। দেশের প্রতি তোমার ভালোবাসা, বর্ডারে যাওয়ার স্বপ্ন। প্রমাণ করে দাও যে তোমার দুর্বলতাই তোমার শক্তি। শুধু একটা কেন, আমি 100টা সই করব। বাহ 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 বাহ, এইবার আপনি কোনো কাজের কথা বললেন। স্যার এটা যদি আপনি কয়েকদিন আগে বলতেন তাহলে আমার হাফ টার্গেট কমপ্লিট হয়ে যেত। আমি এই চ্যালেঞ্জটা নিলাম। স্যার একটা খাতা পেন নিয়ে আপনার সামনে রেডি করে রাখুন। ঠিক 22 নম্বর দিনে এই স্টেজে এসে আপনার থেকে সই নিয়ে যাব। আপনি নিজের থেকে স্বীকার করবেন আপনি হেরে গেছেন, আর আপনার থেকে সই নিয়ে আমি ঠিক এই দরজা দিয়ে বেরিয়ে যাব। এই, চুপ, এই একদম চুপ। কোনো শব্দ করবি না। এই এটা তোর বাপের রাস্তা নাকি? চড়ে যা, রাস্তা দে। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে দেখছিস না? চেল্লাচ্ছিস কেন? জানিস সামনের গাড়িতে চেল্লা ছেলে। চাল্লা মাই ফুট।
জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? চাল্লার ছেলের ওপর। সব ব্যাপারে চাল্লার নাম নিস কেন? নিজের করার সাহস নেই? তোর দ্বারা না হলে বাপের ধুতি নিয়ে ঘোর, তাহলে রাস্তাটাকে খালি কর। এটা কি সুরিয়া, তুমি মাত্র 21 দিনের চ্যালেঞ্জ নিয়ে চলে এসছো? আরে 20 মিনিটও টিকতে পারবে না। আমার বাবা বলেছে কাল থেকে আমাকে মাথা গরম না করতে। তার মানে আজকে অবধি কারোর উচিত নয় আমার মাথা গরম করানো। তো যে ভুল করবে তুমি তাকেই মারবে। তুমি জানো তুমি কাকে মেরেছো? তুমি এখানে তোমার বাবার সিগনেচার নিয়ে এসছো, কিন্তু এই শহরে ওর বাবার হুমকি চলে এখানে। কাল থেকে তুমি ওর শত্রু হয়ে যাবে। লড়তে তোমাকে হবেই কিশোর, হয় ওর নইলে নিজের বাবার সাথে, নিজের সাথেও। আমি নিজেই নিজের শত্রু। এই যুদ্ধ আমার নিজের সাথেই। কে চাস তুই? যদি নিজের করার সাহস না থাকে, বাপের ধুতি নিয়ে ঘোর। কিছু হয়নি বাবা, আমি দেখে নেব। সুরিয়া চ্যালেঞ্জের প্রথম দিন শুরু করেছে। ভেতর দিকে শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন, আবার ভেতরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, ভেতর দিকে শ্বাস নিন, আবার শ্বাস ছাড়ুন। বর্ষা, এসব কেন? শপিং এ ব্রেসলেট আর বুদ্ধমূর্তি কিনতে। হ্যাঁ, এটাই ভালো। থ্যাংক ইউ।
প্রথম দিন শেষ। হ্যাঁ সোলজার। কেমন কাটলো? একটা বন্দুকের মতো, যে বন্দুকে গুলি নেই, যে বন্দুককে কখনোই চালানো যায় না। এই উইদাউট টেস্ট স্যালাড খাওয়া, রোজ লাফিং ক্লাবে যাওয়া, অকারণে হাসতে থাকা, এসব বুঝতে পারছি না। ও, এটা তোমার আসল সমস্যা। তুমি সবসময় এই পার বা ওই পারেই থাকবে। মিডিল রুটটা চেনো না নাকি? সবকিছুরই এপার হয় আর ওপার হয়, এই মাঝের পার কোনটা? মাঝপথ আমাদের জীবনে হলো ম্যানেজ করে চলা। যারা এটা মেনে চলতে পারে তাদের কপাল খুলে যায়। ম্যানেজ করা? এই বন্ধ কর। এরা আমার শালা কি শুরু করলো? কারা? আরে চাল্লার ছেলেগুলো। চল বাড়ি যাই। সোলজার চল, সোলজার চলো। আরে তারা সবসময় মানুষের সমস্যা করতে বেড়ায় ভাই। খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে কি করবে? বাবাই, মা, পরের মাসে ডেবারির ডেলিভারি আছে, কিন্তু ওর এখনই ব্যথা উঠে গেছে। ও এখন জন্ম দিতে পারবে না, এতে অনেক ঝুঁকি আছে। তার উপর ওর বাবাও এখানে নেই। ডক্টর এক্ষুনি এই ইঞ্জেকশনগুলো চেয়েছেন। ওষুধগুলো এক্ষুনি একবার এনে দিয়ে যেতে পারবি? বাইরে গন্ডগোল হচ্ছে, শুধু ড্রিঙ্কস আছে, ওষুধ নেই। আমি সব নিয়ে আসছি। সাবধানে যেও সোলজার। আর একটু তাড়াতাড়ি যাস। সাবধানে যেও, রাস্তায় ছেলেরা আছে। সাবধানে যেও সোলজার। কে ভাঙচুর করলে? সব তো ঠান্ডা হয়ে গেল। সালা বাকরে যোগাযোগ করেছে নাকি? এই এদিকে আয়। কে রে তুই? আগে তো দেখিনি। নতুন এসেছি, এখন দাঙ্গা চলছে, এর মধ্যে বেরোনো বারণ জানিস না? তাই তো বাড়ি চলে যাচ্ছি। যা। এই ওটা কি? তো রাতে ওটা কি? আচ্ছা খোল। কি এইটা? একজন মহিলা গর্ভবতী, এটা খুব দরকারি, প্লিজ। এখানে দাঙ্গা চলছে, এটা তোর কাছে কে বিক্রি করেছে? কেউই দেয়নি, শাটার খুলে আমি নিয়ে নিয়েছি। সবাই সবকিছু করে, তাহলে আমরা দাঙ্গা করছি কেন বল? এই কেউ বাঁচুক বা মরুক আমাদের আসে যায় না। 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে যাতে তোকে না দেখা যায়। 1 2 3, তাড়াতাড়ি যা। 4। ইঞ্জেকশনটা এনেছিস? ও পায়নি, চালার লোকেরা ওকে আটকে দিয়েছে, ওষুধটা রাস্তা ফেলে দিল। আমি বলেছিলাম তোকে যেতে না, কিন্তু তুই আমার কথা শুনলি না। থ্যাংক ইউ। এইটা করতে গেল? জানতাম এরকম কিছু হবে, তাই সেফটির জন্য আরেকটা নিয়েছিলাম। কি সত্যি চিন্তা করা শুরু করেছো? একেই বলে ম্যানেজমেন্ট ভাই। কিসের ম্যানেজ করা?
একটা ভাগানোর জন্য, একটা লাগানোর জন্য, তাই না? কোনো মারামারি হবে না, গন্ডগোল না? আমি শিওর তুই সিগনেচার পেয়েই যাবি ভাই। ঠিক আছে, ও সময় মতো ওষুধ নিয়ে এসেছে, কিন্তু দাঙ্গার মধ্যে আনলো কি করে? আমি শুধু ওকে ওষুধ আনতে বলেছিলাম, কিন্তু তুমি তো অন্য কিছু বলেছিলে। এ বাড়িতে তোমার ব্যবহার একজন প্রফেসরের মতো হয়ে গেছে। আমার ভালো লেগেছে। ওকে খেতে নিয়ে এসো। কোনো দরকার নেই, সামান্য সাহায্য করেছো, ঘরে ডাকার দরকার নেই। আমি কখনো আমার ভাইকে বুঝতে পারলাম না, জানো কি? তাই তো আমি এটা তৈরি করে রেখেছিলাম। এটা ওকে দিয়ে দিও রাজ। হ্যালো, তুমি কি মনে করো আমার ওর জন্য খাবার নেব কেন আমি? যদি সেটাই, তবে ওকে বাড়িতে নিয়ে আসো। সত্য পাগল হয়ে গেলে নাকি? হয় ওকে বাড়ি আনো, আর না হয় এটা নিয়ে যাও। হে ভগবান, মালটা মানে কি করছে বুঝতেই পারছি না। খাবারটাকে এড়ানোর চেষ্টা করছে। খিদে পেলে তো খেতেই পারতো, সমস্যাটা কি? আমার সেটা মনে হচ্ছে না কিশোর, ব্যাপারটা মনে হয় অন্য কিছু। মা পাঠিয়েছে, মানে আমি কালকে ওষুধ নিয়ে এসে সাহায্য করলাম, তাই এটা দিয়েছে নাকি? হ্যাঁ, তোমার জন্য। একটা ব্যাপার জানো, আমি আমার শত্রুকেও খাবার খাওয়াতে পারি। আমিও তাই, আমি শত্রুর বাড়িতে থেকে সেখানে খেতেও পারি। এটা বাড়াবাড়ি। খাবার পর ধুয়ে বাড়িতে দিয়ে এসো। কংগ্রাচুলেশন সোলজার, আজকে খাবার নিয়েছি, কাল সিগনেচারটা করেই দেবে। আমি আপনার জন্য ওয়েট করবো স্যার। এই তো আর কিছুদিন বন্ধু, তোদের সাথে দেখা হবে না বহুদিন। অস্তিত্ব নিয়ে ভাবতে গেলেই ভীষণ একলা লাগে। আমাকে মরে যেতে হবে, প্রচন্ড ভয় হয় আমাকে চলে যেতে হবে। তোমরা আমাকে ধীর গতিতে হলেও হয়তো বা ভুলে যাবে। আমি নিশ্চিত ভাবে বলছি, তুমিও আমার মতোই একা। স্মরণে রেখো, তোমাকেও সবকিছু ছেড়ে একাই চলে যেতে হবে। মরার আগেই মরলাম আমি কতবার, লইল না কেউ খোঁজ। দেহ আমার ঠিকই আছে, আত্মা হারায় রোজ। আমি মরে গেলে আমাকে তুমি দেখতে এসো না, কারণ আমার আগরবাতির গ্রান তোমাকে শান্তিতে ঘুমাতে দিবে না। তুমি অন্যের না হইয়া আমার হইও, আমার সুখ লাগবো না, তুমি দুঃখই দিও। প্রয়োজন পড়লে ঠিকই মনে করবি, ব্যাপার না। তোদের মতো বন্ধু ছাড়াও জীবন চলে। অন্তরে ভালোবাসা থাকলে শুধু পরিবার না, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করা যায়। না ধোকা ওয়াই দিছে, না ধোকা আমি দিছি। পরিস্থিতি কিছুটা এরকম ছিল, আর ছাড়তে হয়েছে আমাকে।
কপালের কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশাগুলাই আমার ভালো না থাকার কারণ। এখন আর তোমাকে দোষ দেই না, কারণ আমি জানি নতুন পেয়ে গেলে পুরাতন মানুষকে আর ভালোবাসতে ইচ্ছে হয় না। এই যুগে ভালোবাসা পাওয়াটা খুবই সহজ, কিন্তু ভালোবেসে পূর্ণতা পাওয়াটা খুবই কঠিন। টাকা এসব আজকে তোর বাপ তো মরে আছে, পকেটে টাকা নাই, ঘরে খাওন নাই, ঠিক ওই টাইমে একটা আত্মীয় স্বজন একবারের লিগেও তোরে ফোন দিব না, ফোন দিয়ে জিগাইবো না বাবা এক বেলা খাওন খাইছিস নাকি। কিন্তু কালকে যখন তোর কাছে টাকা আইবো দেখবি তোর এক বেলা খাওনের লিগে 3 বার 7 ফোন আইছে। কারণ কি মজা জানোস? টাকা এইসব। কেমন তুমি, কেমন তোমার মন, কিভাবে পারো কথা না বলে সারাক্ষণ? 14 ফেব্রুয়ারিতে যদি তোমাকে ফুল দেওয়ার মতো কেউ না থাকে তাহলে মন খারাপ করো না, কারণ তুমি নিজেও জানো না তুমি নিজেই একটা ফুল। আজকে পবিত্র শবে বেয়ারাত, তারপর আবার জুমার দিন, তো সকলে মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। 14 ফেব্রুয়ারি তো চলে এলো, তো আমার মতো কে কে সিঙ্গেল আছেন আমার কমেন্ট বক্সে সারাদিন তাড়াতাড়ি। হয়তো উইশ করতে হয়ে গিয়েছে লেট, কিন্তু আমি ভুলিনি তারে, কারণ সে সব সময় থাকে আমার মনে। তো মিনি মিনি অফ দা ডে, হ্যাপি বার্থডে নেইমার জুনিয়র। চলে এলো তো 14 ফেব্রুয়ারি, তাতে আমার কি? কেউ তো আর আমায় ভালোবাসে না, কে পরবে আমার জন্য চুড়িয়ার শাড়ি? তোমার সাথে সময়টা অল্প ছিল, কিন্তু গল্পটা সেরা ছিল। অনেক ভালোবাসতাম তোমাকে, কিন্তু তুমি বুঝলে না, সারা জীবন থাকা তো দূরের কথা, তুমি ভরসা করে আমার হাতটাও ধরলে না। দুনিয়াতে আপন বলতে কেউ নেই, উদ্দেশ্য ছাড়া কেউ পাশে থাকে না, আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এই শহরে হাজারো সুন্দরীর মাঝে তুমি আমার সেই মহারানী, যাকে একবার নয় দুইবার নয় 1000 বার ভালোবাসি। যেতে না চাইলেও চলে যাব, নিজের জন্য না, ফ্যামিলির সুখের জন্য হলেও এই দেশ আমি ছেড়ে দেব। বুঝি না কিসের এত দুঃখ বিলাস, বুঝি না কিসের এত কষ্ট, একটাই তো জীবন, এভাবে না হয় করে দেব নষ্ট। পরিবারের একমাত্র ছেলে হয়ে জন্মাইছি, সবার আদর যত্নে বড় হলেও এখন বুঝতেছি আমার কাঁধে অনেক দায়িত্ব। ফ্যামিলির সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাই বাবা আমার হাতে ধরে দিল প্লেনের টিকিট, কয়েকদিন পরে আমি হয়ে যাব প্রবাসী। থাকুক না সে কল্পনাতে, কিসের এত কষ্ট, ভালোবাসলেই কি পেতে হবে, অনুভবেই যথেষ্ট। এখন বুঝবে না, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে, যে তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসতো তুমি তাকেই হারাইছো।
মায়াবতী এখন অন্য কারো মায়া লাগাতে ব্যস্ত, আর আমি এখনো তার মিথ্যে মায়ায় আসক্ত। আমি যদি মরে যাই, শোনো না পার্থ, শোনো, এদিকে তাকাও। তুমি কিন্তু সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলবা। না, আমি তো থাকবো না তখন, তাই না? রাগ করতেছো, মন খারাপ করো না। তুমি বিয়ে করো, ভালোবাসো, আমার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। তুমি আমার এমনই একজন, তোমার মায়া আমাকে অন্য কারো দিকে তাকাতে দেয় না। সুন্দর ছিল আমাদের গল্পটা, কিন্তু পূর্ণতা পেল না। ভালোবাসার কোনো কমতি ছিল না, তবুও তোমাকে আর পাওয়া হলো না। জীবন থেকে যে একবার চলে যায় তাকে আর ফিরে আনতে নাই, কারণ ময়লা ডাস্টবিনে মানায়। ধন্যবাদ। আইজ আমার ভালোবাসার মানুষ নাই, কিন্তু অন্য একজনের ভালোবাসা দেখলে আমার খুব ভালো লাগে। তুমি না থাকলে শূন্য আমি, তুমি থাকলেই পরিপূর্ণ। হাসি মুখে জীবনটাও দিতে পারি শুধু তোমারই জন্য। তারপর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। সে যেইভাবে মনটাকে ভাঙছে, আমি হাজার চেষ্টা করার পরেও সেইটাকে আর জোড়া লাগাতে পারিনি। মেঘলা আকাশে যেমন তারা থাকে না, ঠিক তেমনি অগোছালো জীবনে গোছানোর মতো কেউ থাকে না। বর্তমানে আমাদের দেশের জেল হয়েছে, এলাকার মধ্যে রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রি খুঁজে পাওয়া যায় না কাজের জন্য। সবাই নাকি এলাকার সদ্যীয় বড় বা প্রিয় নেতা হয়ে গেছে। হাই রে, রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। যদি তুমি আমায় ভালোবাসো তাহলে পরিবর্তন কেন চাও? আর যদি আমি পরিবর্তন হয়ে যাই তাহলে তুমি আমায় খুঁজে কই পাইবা? আমি তুমি ছাড়া অন্য কারো দিকে তাকাই না। আসলে আমি তোমায় ছাড়া অন্য কাউকে ভালোবাসতে চাই না। ছেড়ে গেলে যদি ছাড় পাওয়া যেত তাহলে উপন্যাসের শেষ পাতায় সকলেই সুখ খুঁজে পেত। সে নতুন কাউকে ভালোবাসে আর আমি এখনো তাকে। সে ফিরে আসেনি, তাতে কি হয়েছে? আমি মনে করি অপেক্ষা করতেও ভাগ্য লাগে। প্রয়োজন পড়লে ঠিকই মনে করবি, ব্যাপার না। তোদের মতো বন্ধু ছাড়াও জীবন চলে। হাসতে পারলে জীবন সুন্দর, হোক না সেটা মিথ্যে হাসি। ক্ষমা করে দিও আমাকে, তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন আমার নামটা মনে পড়লে ঠিকই বলবা মানুষটা সবার থেকে অন্যরকম ছিল। ভয় পেও না প্রিয়, একটু ভরসা রাখো। দুনিয়া ছেড়ে দেব কিন্তু তোমাকে ছাড়বো না। শেষ বিকালে সূর্যের মতন ডুবে যাব একদিন আমি। হায় আমার মহারানী, এতটা ভালোবাসার পরেও তোমাকে আর পেলাম না আমি। তোমাকে
সময়ের সাথে সাথে নাকি ভালোবাসা পূর্ণ হয়ে যায়। কই, আকাশ তো কখনো পূর্ণ হয় না। তুমি তো ওই আকাশের মতোই একজন। তুমি অন্য কারো ছিলে, অন্য কাউকে ভালোবাসতে, কেন শুধু শুধু মিথ্যে মায়ায় আমাকে জড়ালে? তুমি না থাকলে শূন্য আমি, তুমি পাশে থাকলেই পূর্ণ। হাসি মুখে এই জীবনটাও দিতে পারি শুধু তোমারই জন্য। মানুষ স্বপ্ন দেখে আর আমি তোমারে দেখি, মানুষ সুখ খুঁজে আর আমি তোমারে খুঁজি। সে আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছিল। স্বপ্নের এক পর্যায়ে সে দেখতে পেল আমি অনেক মধ্যবিত্ত। আর কি, এখানে স্বপ্ন দেখা শেষ হয়ে গেল। তোমাকে পাওয়ার স্বপ্ন শেষ, এখন তোমাকে ভোলার জন্য আমি ছেড়ে দিতাছি এই শখের বাংলাদেশ। জীবনে কি পেলাম তা আমি জানি না, তবে হ্যাঁ, আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। আমি তাকে ভাগ্যের উপর ছেড়ে দিতে পারবো না। হে আল্লাহ, সে যদি আমার ভাগ্যে নাও থাকে, তারপরে তুমি তাকে আমার করে দিও। খুব বাজেভাবে ঠকাইছো, এভাবে না ঠকাইলেও পারতে। এখন পরিবারের মানুষ জিজ্ঞাসা করে কোথায় গেল এত ভালোবাসা। আমি মরি তার শূন্যতায়, আর সে বাঁচে অন্য কারো পূর্ণতায়। সবকিছু বলে থাকতে পারলেও তোমার প্রতি আমার মায়া কখনোই ভুলতে পারবো না। অপেক্ষায় রইলাম 30শে ডিসেম্বর রাত 12টায়। তুমি মেসেজ দিয়ে বলবে তুমি কি এখনো ভালোবাসো আমায়। অপেক্ষায় রইলাম 30শে ডিসেম্বর রাত 12টায়। তুমি মেসেজ দিয়ে বলবে নতুন বছরের প্রথম মুহূর্তটা তোমায় দিয়েই শুরু করলাম। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, শুধু আল্লাহর কাছে একটা কথাই বলবো, আল্লাহ আমি ভালো নেই। জীবনে আসতো একা, যাইতে হবে ও একা। মাঝখান থেকে সানজিদা দিয়া দিল সেকা। তারপর আর কি, স্যাড সং, ইংলিশ না বাংলা। অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব। হাতটা ধরে পথটা ভুলে মনের কথা। শোনো মিম, ছেড়ে যাচ্ছ যাও, তবে হ্যাঁ প্রতিশোধ না, দেখা হবে সুন্দর একটা পরিবর্তন নিয়ে। এক সময় যার কথা ভাবলে মুখে হাসি চলে আসতো, আর এখন তার কথা ভাবলে চোখে পানি চলে আসে। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর তার দেওয়া কথার আঘাত। হাতটা ধরলে সারা জীবনের জন্যই ধৈর্য, কারণ রাস্তা পার করার মতো হাজারো মানুষ আছে, কিন্তু জীবন পার করার মতো কয়জন আছে?
মায়াবতী, তোমার আলোকিত শহরে আমি বিরক্তিকর ছায়া। মায়াবতী, তুমি নিজেও জানো না কতটা ভয়ঙ্কর তোমার মায়া। তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের মতো, দেখতে পারবে কিন্তু পরিমাপ করতে পারবে না। ভেঙে গেছে স্বপ্ন, হারিয়ে গেছো তুমি, একা থাকতে শিখে গিয়েছি, শিখিয়ে দিয়েছো তুমি। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। আমার পছন্দ সব সময় সুন্দর হয়, কি বিশ্বাস হয় না? আরে তোমাকে দেখো না। অল্প বয়সে দুনিয়া চিনে ফেলেছি। ডিয়ার 25, আর মন ভেঙে দিও না, আর কষ্ট দিও না। এই বছরটা সফলতার একটা বছর হয়ে এসো। আছে একটা মেয়ে যাকে অনেক দিন ধরে পছন্দ করি, কিন্তু আজ পর্যন্ত মুখ ফুটে তাকে কিছু বলতে পারিনি। যাই হোক, আজকের লাইনটা তার জন্যই। যে জানি না কেন তোমায় লাগে এত ভালো, তোমার কথা ভাবতে ভাবতে রাতের অন্ধকার থেকে হয়ে যায় সকালের আলো। বুঝি না কেন, কি করে বুঝাবো তোমাকে, সত্যি বলতে তোমায় আজও অনেক বাসি ভালো। আছে একটা মেয়ে যাকে অনেক দিন ধরে পছন্দ করি, কিন্তু আজ পর্যন্ত মুখ ফুটে তাকে কিছু বলতে পারিনি। যাই হোক, আজকের লাইনটা তার জন্যই। যে জানি না কেন তোমায় লাগে এত ভালো, তোমার কথা ভাবতে ভাবতে রাতের অন্ধকার থেকে হয়ে যায় সকালের আলো। বুঝি না কেন, কি করে বুঝাবো তোমাকে, সত্যি বলতে তোমায় আজও অনেক বাসি ভালো। আমি তোমাকে এমন ভাবে চেয়েছিলাম যেভাবে একটা অন্ধ মানুষ দুনিয়া দেখতে চায়। মায়াবতী, আমি বর্ষা চাই না, আমি বসন্ত চাই, আমি অন্য কাউকে চাই না, আমি তোমাকেই চাই। তুমি শুধু আমার ভালো চাইও না, আমারেও চাইও। অতিরিক্ত আপন হতে যাবেন না, তাহলে আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না। সে মনে করে আমি অন্য কাউকে পেয়ে গেছি, সে হয়তো জানে না আমি এখনো তার অপেক্ষায় আছি। না কখনো জড়িয়ে ধরা হয়েছে, না কখনো একসাথে বসে চোখে চোখ রেখে কিছু সময় কাটানো হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, বিশ্বাস তো হবে আমার উপর কিসের জন্য হবে, কারণ আমাদের ভালোবাসাটা দূর থেকে হয়েছে। সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত, আর আমি তার মিথ্যে ভালোবাসায় আসক্ত। চোখের পানি ফেলিয়ে কারো আপন হওয়া যায় না, যে আপন সে কখনো কান্নাই করতে দেয় না। আমি আর কখনো কাউকে ভালোবাসবো না, আর যে আমাকে ভালোবাসবে তাকেও আমি কখনো ছাড়বো না। আল্লাহ আমারে সবই দিছে, শুধু মেয়ে পটানোর অভিজ্ঞতা। জানি না তোমার মনে কি আছে, কিন্তু আমার মনে সব সময় তুমি আছো। তোমার আশা ছেড়ে দিয়েছি, করবো না আর কল, করবো না আর SMS। মনে করবো এটা একটা স্বপ্ন ছিল, ঘুম ভাঙতেই আমার স্বপ্ন ভেঙে গেল। ভালো থাকুক আমার না পাওয়া ভালোবাসা। তোমাকে ঠকানোর ইচ্ছে ছিল না, তাই ঠকে গিয়েছি।
তোমাকে হারানোর ভয় ছিল, তাই তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি স্বপ্নের মতোই আমার লাইফে এসেছিলে, আর স্বপ্নতেই হারিয়ে গেলে। হয়তো এটা স্বপ্ন ছিল, কিন্তু আমার দু চোখ সারাক্ষণ তোমাকেই খুঁজে। তোমার পরিবর্তন দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর এখন তুমি আমার পরিবর্তন দেখে ভয় পাবে। যাবো না বললা, দেখব একদিন ঠিকই তোমাদের মাঝ থেকে আমি হারাই গেছি। আর এই বাংলাদেশের মায়া ত্যাগ কইরা দেখব একদিন আমার স্বপ্নেরা যে আমি পাড়া দিতাছি। ফেরার ইচ্ছা হলেই ফিরে এসো, আমি তোমাকে কোনো কথা ছাড়াই আমার করে নিব। যাকে পেয়ে ভেবেছিলাম যে আর কোনোদিন কষ্ট পাবো না, কিন্তু শেষমেশ সে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর, কিন্তু সবার জন্য না। কষ্ট দেওয়া নষ্ট করলা, বিনা দোষে দোষী। আজও যদি বলো ভালোবাসি, তাতেই আমি খুশি। ফেরার ইচ্ছা হলেই ফিরে এসো, আমি তোমাকে কোনো কথা ছাড়াই আমার করে নিব।